নমস্কার, আমি বাণীব্রত দত্ত এই মুহূর্তে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হয়েছে ত্রিপুরা রাজ্যের বর্তমান অবস্থা। ভারতবর্ষের রাজনীতিতে ত্রিপুরা এখন একটি রাজনীতির যেই আঙ্গিনায় রয়েছে এবং সেখানকার যে রাজনৈতিক পরিবেশ সেটা কীরকম রয়েছে আমরা কথা বলবো এখানে। ত্রিপুরা রাজ্যের বাম দলীয় যেই সিপিআইএমএল সংগঠন, সেই সংগঠনের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার রয়েছে আমাদের সাথে। উনাকে প্রথমেই পার্থবাবু আপনার কাছে জানতে চাইবো যে ত্রিপুরার যে এখন বর্তমান অবস্থা, আজকে 2021 সাল চলছে, এখানে যে অবস্থান চলছে, রাজনৈতিক অবস্থানটা কীরকম পর্যায়ে রয়েছে? দেখুন, এটা তো পরিষ্কার রাজ্যের মানুষ খুবই কষ্টের মধ্যে আছে। কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের বিজেপি সরকার রাজ্যের সব অংশের মানুষের সাথে প্রতারণা করেছে। যে প্রতিশ্রুতিগুলি তারা দিয়েছিল 2018 বিধানসভা নির্বাচনে, সেই প্রতিশ্রুতিগুলি সবগুলোই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এবং জনগণ সম্পূর্ণরূপে প্রতারিত হয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে। স্বাভাবিকভাবে বিজেপির উপরে মানুষের আস্থা এবং বিশ্বাস সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং তাদের শাসনের যে নমুনা মানুষ দেখেছে, হ্যাঁ, যে প্রতিশ্রুতি বা উন্নয়নমূলক কাজকর্ম তো বন্ধ রাজ্যে। অপরদিকে রাজ্যে যে গণতন্ত্র, মানুষের যে শ্বাস নেওয়া, মুক্তভাবে মানুষের যে চলাফেরা, রাজ্যে নারীদের, মা বোনদের যে চলাফেরা, সেটা সম্পূর্ণরূপে এখন ভেঙে পড়েছে। আইনের শাসন ভেঙে পড়েছে, রাজ্যে একটা নৈরাজ্য চলছে, হ্যাঁ, একটা অরাজকতা চলছে রাজ্যে। কোথাও আইনের শাসন নেই, গণতন্ত্র বিপন্ন, মানুষের কথা বলার স্বাধীনতার অধিকার সম্পূর্ণরূপে কেড়ে নেওয়া হয়েছে। যে কোনো জায়গায় বিজেপি মিছিল মিটিং করছে, কিন্তু কোনো বিরোধী দলকে মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না, বিশেষ করে বামপন্থী দলগুলোকে। এবং অন্যান্য যে শক্তি রাজ্যে এখন ইদানিংকালে তৃণমূল কংগ্রেস, বিরোধী শক্তি যারা, দেখা গেছে যে তাদেরকেও মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না। তাহলে একটা একদলীয়, হ্যাঁ, একটা চরম স্বৈরাচারী, একটা ফেসিবাদী শাসন বিজেপি ত্রিপুরা রাজ্যে কায়েম করেছে। হ্যাঁ, তার যে জাতাকল, সেই জাতাকলে পিষ্ট হচ্ছে রাজ্যের সাধারণ মানুষ, জাতি, উপজাতি, সংখ্যালঘু, নারী, ছাত্র, যুব, সব অংশের মানুষ আজকে এই জাতাকলে পিষ্ট হচ্ছে এবং মানুষ এখন অতিষ্ঠ হয়ে এই শাসনের হাত থেকে বাঁচতে চাইছে। হ্যাঁ, তো সেখানে রাজনৈতিকভাবে প্রধান বিরোধী দল ত্রিপুরার বামপন্থীরা, হ্যাঁ, বামফ্রন্ট দীর্ঘদিন ত্রিপুরায় শাসন করেছে। হ্যাঁ, এখন দেখা গেল যে বিজেপি অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, প্রতিশ্রুতিগুলো মানুষ আশা ভঙ্গ হয়েছে, মানুষ হতাশার মধ্যে ডুবে আছে। হ্যাঁ, মানুষ কেউ কেউ ভুল স্বীকার করছে। হ্যাঁ, এই যে একটা সামগ্রিক পরিস্থিতির জন্ম হয়েছে, রাজ্যে একটা ক্রস রুটে দাঁড়িয়ে আছি আমরা। এই ফ্যাসিবাদের হাত থেকে মানুষ বাঁচতে চাইছে, ত্রিপুরাকে একটা মডেল বানাতে চাইছে বিজেপি। হ্যাঁ, যে একটা জাতি, উপজাতি, হ্যাঁ, এদের একটা রাজ্য, হ্যাঁ, দীর্ঘদিন একটা ত্রিপুরা ঐতিহাসিকভাবে একটা কিংডম ছিল। হ্যাঁ, ব্রিটিশরা একটা করদ রাজ্য ছিল, ঠিক আছে, সেখান থেকে ত্রিপুরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ভারতে যুক্ত হয়েছে। হ্যাঁ, এত বছর একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চলেছে। এখন একটা ফ্যাসিবাদী দল এই রাজ্যকে তার শাসনের মডেল হিসাবে সে তৈরি করতে চাইছে এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি 6 তারিখ, 8ই সেপ্টেম্বর এই রাজ্যে যে, হ্যাঁ, যে দমন হয়েছে, যে হিংসা হয়েছে, রাজনৈতিক হিংসা, বা ইদানিংকালে উদয়পুরে হয়ে, হ্যাঁ, বা ত্রিপুরার প্রায় মহকুমার মধ্যে যে রাজনৈতিক হিংসাত্মক ঘটনাবলী আমরা দেখতে পাচ্ছি। বাইক বাহিনী, বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা, হ্যাঁ, আগরতলা শহর থেকে শুরু করে সোনামুড়া, উদয়পুরে যেভাবে হামলা করেছে, যেভাবে হিংসা করেছে, হ্যাঁ, পুলিশ যেভাবে নিষ্ক্রিয় থেকেছে। হ্যাঁ, তো এটা কি, মানে এইটাই হচ্ছে ফেসিবাদের নমুনা, এটাই হচ্ছে তার মডেল। হ্যাঁ, মানুষ সম্পূর্ণরূপে বিজেপিকে চিনে গেছে, তার শাসন থেকে বাঁচতে চাইছে। আমি এটাই বলবো যে এক কথায়, যে এই ফেসিবাদের যে সর্বনাশা শাসন, অর্থনৈতিকভাবে মানুষকে পঙ্গু করা, হ্যাঁ, পুরো অর্থনৈতিক ব্যবস্থাটাকে কোম্পানি রাজের হাতে তুলে দেওয়া, মানুষকে গোলাম বানানো, হ্যাঁ, সমস্ত সরকারি চাকুরি, সরকারি ক্ষেত্রে যত রকমের কর্মসংস্থানের দরজা বন্ধ করে দেওয়া, সমস্ত উন্নয়নমূলক কার্যকলাপ বন্ধ করে দেওয়া। হ্যাঁ, তো মানুষকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে, হ্যাঁ, মানুষকে কোনো রকমে বাঁচার আশা তৈরি করে, হ্যাঁ, একটা একদলীয়
একটা চরম স্বৈরাচারী ফেসিবাদী শাসন সে কায়েম করেছে এবং এদিকে এগুচ্ছে ত্রিপুরা। এটা কি শুধু ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে এরকম হচ্ছে, না অন্যান্য রাজ্যগুলিতেও সেম? সারা দেশে আপনি গুজরাট মডেল, তারপরে যোগী রাজত্বের মডেল আপনি দেখেছেন লখিমপুর খেরি, হ্যাঁ হ্যাঁ, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, তার যে কনভয়, এবং কেন্দ্রীয় যিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, হ্যাঁ অজয় মিশ্র, তার যে কনভয় কৃষকদের উপর দিয়ে চালিয়ে দেওয়া হলো। এবং খুনি পুত্র আশিস মিশ্র, অজয় মিশ্রের ছেলে, সে নিজে এই গাড়ি ড্রাইভ করে কৃষকদের উপর দিয়ে চালিয়ে দিয়েছে, 4 জন কৃষককে হত্যা করেছে। এই যে কৃষক গণহত্যা, হ্যাঁ কৃষকদের উপদ্রব বাহিনী, কৃষকরা দেশদ্রোহী, হ্যাঁ এখন বলছে লখিমপুর খেরিতে হ্যাঁ মানে শিখ যে উগ্রপন্থী দল, হ্যাঁ হ্যাঁ তারা যুক্ত। এই সমস্ত দিকে বিজেপি দলের পক্ষ থেকে তো স্টেটমেন্টটা অন্যরকম করা হচ্ছে যে বিরোধী শক্তি আমাদের কিছু কাজ করতে দিচ্ছে না, এবং কিছু জায়গায় যেটা বিগত দিনে ছিল সেটাও আমরা কিছুই করতে পারছি না। কি মানে সেন্ট্রাল লেভেলে কি স্টেট লেভেলে সমস্ত ক্ষেত্রে একই ধরনের প্রায় বক্তব্য চলছে। সেটা কিভাবে দেখছে? তাদের তো মানে তাদের পক্ষ থেকে কোনো কাজ করা হচ্ছে না, আগে যেগুলি হয়েছিল বেশি একটা কিছু করা হয়নি। স্বাধীনতার পরে আমরা তেভাগা তেলেঙ্গানা দেখেছি, তার আগে পুনাপ্রা ভাইল্লা আমরা মুভমেন্ট কৃষক বিদ্রোহ দেখেছি, ত্রিপুরায় আমরা রিয়াং বিদ্রোহ, জমাতিয়া বিদ্রোহগুলি দেখেছি, রাজবংশীর বিদ্রোহ, ঠিক আছে। গণতন্ত্রে আমরা দেখেছি ত্রিপুরার যে গোলাঘাটির কৃষক বিদ্রোহ আমরা দেখেছি, গণমুক্তি পরিষদের আন্দোলন আমরা দেখেছি, ঠিক আছে। স্বাধীনতার পরপরই মানে তেলেঙ্গানা তেভাগার আন্দোলন, কাকদ্বীপের আন্দোলন আমরা দেখেছি, তারপর নকশালবাড়ি দেখেছি। কিন্তু এই যে ভারতবর্ষের ইতিহাসে এখন যে কৃষক আন্দোলন হচ্ছে, যে 3টা কালো কৃষি আইন বাতিল করার জন্য, সমস্ত ফসলের লাভজনক মূল্যের গ্যারান্টি দেওয়ার জন্য আইন প্রণয়ন করা, এই যে 2টি মৌলিক দাবি, অর্থাৎ কৃষিতে অর্থনৈতিক সরকারিভাবে বিনিয়োগ বাড়াও, কৃষিটাকে সরকারি ক্ষেত্র হিসেবে ঘোষণা করা, হ্যাঁ, এবং আমার কৃষি যেভাবে গড়ে উঠেছে আমাদের দেশে, এই যে বিরাট যে কৃষি বাজার, ঠিক আছে, এবং কৃষি ফসলের হ্যাঁ যে মজুদ ভাণ্ডার, যেখান থেকে আমরা গণবন্টন ব্যবস্থা সারা ভারতবর্ষ জুড়ে পৃথিবীতে নজিরবিহীন, এই সমগ্র ব্যবস্থাটাকে কোম্পানির হাতে তুলে দেওয়া এবং ভারতবর্ষের কৃষকদের, হ্যাঁ ভারতবর্ষের সমস্ত মানুষকে কোম্পানির গোলাম বানানো, হ্যাঁ এই যে একটা মানে তার বিরুদ্ধে কিন্তু এটা ঐতিহাসিক, হ্যাঁ ভারতবর্ষে এত বড় একটা কৃষক আন্দোলন 10 মাস অতিক্রান্ত হয়েছে এই আন্দোলন, হ্যাঁ এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন। উত্তরপ্রদেশেও শান্তিপূর্ণভাবেই একটার পর একটা কৃষক মহাজমায়েত, মহাপঞ্চায়েত সংগঠিত হচ্ছে, ঠিক আছে। তো এইটা কোনোভাবেই বিরোধীরা সরকারের কোনো কাজে বাধা দিচ্ছে না। বিরোধীরা সরকার যে হ্যাঁ দেশের সমগ্র ক্ষেত্রগুলোকে কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে, তার বিরুদ্ধে বিরোধীরা জনগণ প্রতিরোধ করতে চাইছে, জনগণ আওয়াজ তুলেছে, জনগণ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, এবং সেখানে কিন্তু তারা এই আন্দোলন তারা ফেসিবাদী শক্তি সহ্য করতে পারে না, হ্যাঁ তারা এই কারণে বিরোধীদের তারা বলছে যে আমাদেরকে কাজ করতে দেয় না, তারা উপদ্রবী শক্তি, তারা রাষ্ট্রদ্রোহী শক্তি, কাজে তাদেরকে ভেঙে দাও, গুড়িয়ে দাও, তাদের উপরে আক্রমণ করো। আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে সেন্ট্রাল লেভেলে যেটা রয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছে তারা প্রায় সময় পার্লামেন্টের সামনে বিক্ষোভ করছেন, বা কৃষক আন্দোলনের যে নেতৃত্ব সেটাও চলছে দেশব্যাপী ধর্মঘট। কিন্তু সেই ক্ষেত্রে এখানে যে রাজনীতি, সেখানে যে একজন কানাহি কুমার ইতিমধ্যেই কংগ্রেস দলে যোগ দিয়েছে, সেটা বাম দলীয় পরিষদ কীভাবে দেখছে? দেখুন, কানাইয়া কুমার একজন মানে বলা যায় যে ভারতবর্ষের সংসদীয় রাজনীতিতে হ্যাঁ এখন একটা আইকন, ঠিক আছে। মানে জেএনইউর তরফ থেকে যে একগুচ্ছ ছাত্রছাত্রী, হ্যাঁ শুধু একজন কানাইয়া কুমার নয়, এখন কয়েকশো কানাইয়া কুমার ভারতবর্ষে আছে, হ্যাঁ ভারতবর্ষের বাম আন্দোলনে যুক্ত হয়েছে, ঠিক আছে। তো কানাইয়া কুমার যে রাজনৈতিক বক্তব্যটা রেখেছেন যে আমি বিজেপি বা ফেসিবাদকে পরাস্ত করতে গেলে কংগ্রেসের মতো জাহাজকে রক্ষা করা দরকার, বড় দলকে রক্ষা করা দরকার, এবং সেজন্য তিনি ঝাঁপিয়ে পড়েছেন। তো আমি রাজনৈতিকভাবে বলবো, তিনি রাজনৈতিকভাবে একটা দিক দেখতে পান, সেটা হচ্ছে ফেসিবাদকে রুখতে গেলে পৃথিবীর ইতিহাসে হিটলার হ্যাঁ থেকে শুরু করে মুসোলিনি, হ্যাঁ এই যে ফেসিবাদকে রুখেছে কিন্তু রুশের সমাজতন্ত্র, বামপন্থীরা জীবন দিয়ে রুখেছে, ঠিক আছে। আর এখন যদি ভারতবর্ষে ফেসিবাদকে রুখতে হয়, ফেসিবাদের পাল্টাটাই হচ্ছে বামপন্থা,
এখন নিশ্চয়ই বামপন্থীরা দুর্বল প্রান্তিক শক্তি ভারতবর্ষে, যে তারা কি করে ফেসিবাদকে রুখবে, কিন্তু রাজনৈতিক মোকাবিলাটা বামপন্থীরা করবে। আপনি দেখুন অন্য বিরোধীরা কিন্তু সেইভাবে ফেসিবাদকে রুখতে পারছে না। বামপন্থীরা যেভাবে রাজনৈতিকভাবে ফেসিবাদের বিরুদ্ধে তার রাজনৈতিক বক্তব্য তুলে ধরছে সেটা নেই। কাজেই বামপন্থাকে বাদ দিয়ে আজকে ফেসিবাদের বিরুদ্ধে যে জোট হবে সেখানে কিন্তু নেতৃত্বে বামপন্থীদের থাকতে হবে, বামপন্থীরা থাকবেও, যে জোট গড়ে উঠছে। কানাইয়া কুমার কিন্তু এই জায়গাটা দেখতে পারে। আমি বলবো এটা ওনার একটা বিচ্যুতি, ঠিক আছে। হ্যাঁ, উনি নিশ্চয়ই ওনার রাজনৈতিক ভাবনা ভেবেছেন, ঠিক আছে, কিন্তু আমরা বামপন্থীরা বলবো যে বামপন্থকে শক্তিশালী করা ছাড়া ফেসিবাদকে আলটিমেটলি আপনি রুখতে পারবেন না। এই রাজনৈতিক জায়গাটা কানাইয়া কুমাররা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, তো কাজেই সেটা দুর্ভাগ্য আমাদের, আমরা মনে করি। এতে বামপন্থী আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে এমনটা নয়। হ্যাঁ, বামপন্থী আন্দোলন এগিয়ে যাবে এবং ফেসিবাদের বিরুদ্ধে বামপন্থাই জাগ্রত হবে এবং বামপন্থাই বড় হবে। আপনি দেখবেন আজকে মূল ভারতে বামপন্থী, এই যে আজকে কৃষক আন্দোলন হচ্ছে, শ্রমিকরা যুক্ত হয়েছে, কৃষক শ্রমিকদের ঐক্য গড়ে উঠছে, এটা কিন্তু বামপন্থারই পুনর্জাগরণের জায়গা কিন্তু মূল। হ্যাঁ, এবং বামপন্থাই কিন্তু আজকে এই বিকল্পটাকে গড়ে তুলছে, ঠিক আছে। বামপন্থীর শক্তিকে হয়তো আপনি সংসদীয় ক্ষেত্রে কম আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আন্দোলনের ময়দানে আজকে ভারতবর্ষে যে ঐতিহাসিক আন্দোলনগুলি হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে, জয়প্রকাশ নারায়ণের পরে, ঠিক আছে, ইন্দিরা স্বৈরতন্ত্রের পরে, আজকে যে ফেসিবাদ বিরোধী আন্দোলনের যে প্রেক্ষাপট, হ্যাঁ, তখন তো ইন্দিরাকে আমরা স্বৈরতন্ত্র বলেছি, কিন্তু এখন আমরা ফেসিবাদ বলছি। কাজে ফেসিবাদের বিরুদ্ধে এই যে জায়গাটা গড়ে উঠছে, এটা কিন্তু বামপন্থার পুনর্জাগরণের জায়গা। আমি বলবো যে কানাইয়া কুমার এই জায়গাটা রাজনৈতিকভাবে উনি দেখতে পাননি, বা এই গভীরে উনি যেতে পারেননি, যে কারণে আজকে ওনার এই বিচ্যুতিটা ঘটেছে, ঠিক আছে। এতে এটা ঘটনা যে আজকে যদি ফেসিবাদের বিরুদ্ধে বুর্জোয়া গণতান্ত্রিক শক্তি যারা আছে তারাও যদি ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে একমুখীভাবে তারা নামে, বামপন্থী সহ সবাই ঐক্যবদ্ধ হয়, আমরা মনে করি শক্তিশালী হবে। বামপন্থী সংগঠনের মধ্যে আপনার একটা যে সিপিআইএম দল, সেখানে আপনি কাজ করছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, এবং মানুষের সমস্যা নিয়েও কথা বলতে দেখেছি আপনাকে। তো সেখানে আগামীর যে নির্বাচন, মানে আগামী যে নির্বাচন আসতে যাচ্ছে, সেখানে আপনার দলের পক্ষ থেকে কিভাবে আপনারা কাজটা করবেন, বা অন্যান্য দলের সাথে কি কোনো অ্যালায়েন্স হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি? দেখুন, নীতিগতভাবে ফেসিবাদকে মোকাবিলা করতে গেলে আমরা মনে করি ফেসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ করা দরকার। অবশ্যই বামপন্থীরা এখানে নেতৃত্বে থাকবে, এবং এই রাজ্যে বামপন্থীরা যথেষ্ট শক্তিশালী এখনও, এবং বামপন্থীরাই এখন এই ফেসিবাদের প্রধান বিপক্ষ শক্তি ত্রিপুরা রাজ্যে, এবং শক্তিশালীও হচ্ছে। কাজে আগে বামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়া, এবং পাঁচ বাম দলের যে জোট গড়ে উঠেছে নিচুতলা পর্যন্ত, আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা আন্দোলনকে শক্তিশালী করছি, জনগণের আন্দোলনকে শক্তিশালী করছি। কিন্তু আমরা এইটাও যে অন্যান্য যে শক্তিগুলি আছে রাজ্যে, যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়তে চায় আন্তরিকভাবে, ঠিক আছে, তাদেরকেও আমরা বলবো যে তারাও অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হবেন আগামী দিনে, এবং 23-এর নির্বাচনকে ধরে এই শক্তিকে পরাস্ত করা, পরাজিত করা, এবং রাজ্যটাকে বাঁচানো। রাজ্যের মানুষও বাঁচতে চাইছে, রাজ্যের গণতন্ত্রকে বাঁচানো, রাজ্যের ইতিহাসকে বাঁচানো, রাজ্যের সংস্কৃতিকে বাঁচানো, রাজ্যের কৃষ্টি সংস্কৃতি, জাতি উপজাতি মৈত্রী, সংখ্যালঘুদের সাথে এই যে একটা দীর্ঘ ইতিহাস, 500-600 বছরের ত্রিপুরা রাজ্যের যে ইতিহাস, সেই ইতিহাসকে রক্ষা করা ফেসিবাদের হাত থেকে আজকে কিন্তু এটা প্রধানতম। কাজে সবাইকে আজকে ঐক্যবদ্ধ হওয়া, আমি বলবো ফেসিবাদের বিরুদ্ধে, যে ঐতিহাসিকভাবে যেটা হয়েছিল, ইউরোপের ফেসিবাদ যেভাবে মোকাবিলা হয়েছিল, আমি মনে করবো এশিয়ার এবং ভারতীয় বৈশিষ্ট্য সম্পন্ন এই ফেসিবাদকে রুখতে গেলে আজকে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি অবশ্যই, সেটা তো আপনারা মনে করছেন, আদৌ কি সেটা সম্ভব হবে? মানে অন্যান্য দল থেকে কি? দেখুন, এটা নির্ভর করবে, আমি বলছি, একদিকে আপনি কৃষক শ্রমিকদের যে ঐতিহাসিক আন্দোলন দেখছেন, এই আন্দোলনকে ধরে কিন্তু একটা জাতীয় ক্ষেত্রে একটা জোট গড়ে উঠছে কিন্তু, ঠিক আছে, সংসদের ভেতরে সংসদের বাইরে, ঠিক আছে, জোট গড়ে উঠছে, রাজনৈতিক জোট, ঠিক আছে। এই সব দল ঐক্যবদ্ধ হতে বাধ্য, ঠিক আছে, এবং অবশ্যই ত্রিপুরা রাজ্যেও যারা সত্যি লড়তে চায়, রাজ্যবাসীকে বাঁচাতে চায়, তারাও এক মঞ্চে আসতে বাধ্য, আমি মনে করি। না হলে কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করবে না, ইতিহাস কাউকে ক্ষমা করবে না। ফেসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করা, ইতিহাসকে রক্ষা করা, আগামী প্রজন্মকে রক্ষা করা, এটা কিন্তু প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের কর্তব্য। কাজে গণতন্ত্রপ্রিয় এবং দেশের এই স্বাধীনতাকে রক্ষা করা,
দেশের এই সংবিধানকে রক্ষা করা, গণতন্ত্রকে রক্ষা করা, আইনের শাসনকে রক্ষা করার জন্য সবাইকে আজকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আমি বলবো এটা সময়ের ডাক। হ্যাঁ, এটা জাতীয় ক্ষেত্রে যেমন জরুরি, আমার রাজ্যের ক্ষেত্রেও জরুরি। আমি বলবো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই শক্তিকে পরাস্ত করতে হবে। ঠিক আছে, এই নিশ্চয়ই তার আগে বামপন্থী কিন্তু অভিমুখটা থাকতে হবে। বামপন্থীরার একতাটা এখানে প্রধান। কাজে এটাকে মজবুত করে আমরা সেখানে আন্দোলনটা সম্ভব হচ্ছে কি এই মুহূর্তে? মানে আপনারা যে জলের সংগঠন বা এই বামদলীয় যে বিভিন্ন সংগঠন রয়েছে, বামদলীয় পরিষদের শত বাধা ডিঙিয়ে আমরা তো আন্দোলন করছি। হ্যাঁ, আপনি দেখুন এই যে 27 তারিখের ভারত বন্ধ গেল, হ্যাঁ, আমরা পিকেটিংয়ে রাস্তায় নামি, ঠিক আছে, কিন্তু মানুষ কিন্তু বন্ধ করে দিয়েছে নীরবে। হ্যাঁ, সারা রাজ্যে কিন্তু বন্ধ হয়ে গেছে, মানুষ 10% মানুষ রাস্তায় বেরোয়নি। ঠিক আছে, এটা তো বাস্তব। ঠিক আছে, তাহলে মানুষ কিন্তু আন্দোলনে আছে। ঠিক আছে, আন্দোলন সবসময় যে রাস্তায় নেমে ব্যারিকেড করেই আন্দোলন হয় তা নয়। ঠিক আছে, মানুষ কিন্তু আন্দোলনে মানে প্রস্তুত। ঠিক আছে, এবং সেইভাবে শক্তিটা সংহত করে হ্যাঁ আমাদেরকে নামতে হবে 23-এর লক্ষ্যকে সামনে রেখে। ঠিক আছে, তার জন্য প্রস্তুতি চলছে। হ্যাঁ, এবং রাস্তায়তেই মোকাবিলা হবে। ফেসিবাদকে আপনি হ্যাঁ মানে ওই অঙ্ক দিয়ে আপনি শুধু ভোটে মোকাবিলা করা যেমন আপনাকে করতে হবে। হ্যাঁ, কারণ ফেসিবাদ এসেছে জনপ্রিয়ভাবে ভোটের মাধ্যমে। এই যে 23-এর জন্য মোটামুটি প্রস্তুত নিয়ে নিচ্ছেন, কিন্তু সেখানে কি কোনো আবার প্রতিশ্রুতি দেওয়া হবে যে মানে আগামী মানে 23-এ ক্ষমতায় আসলে এরকম হবে, বা সাধারণ মানুষ কি রকম ভাবে উপকৃত হবে? অনেকের কাছে এটাই একটা প্রশ্ন থাকে যে সাধারণ মানুষ কি উপকৃত হবে, সেই বিষয়টা কি বলবেন? দেখুন, ফেসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করা, গণতন্ত্রকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা, এটাই সবচেয়ে বড় পরিস্থিতি আমি মনে করি এখনকার সময়ে। এটা যদি বাঁচে, দেশ যদি বাঁচে, সংবিধান বাঁচে, ঠিক আছে, গণতন্ত্রটা বাঁচে, তাহলে মানুষের বাঁচার আশাটা আবার জাগবে। বিজেপি মানুষের বাঁচার আশাটা নষ্ট করে দিয়েছে। বহু পরিবার ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, বহু মানুষ, হ্যাঁ, মানুষকে শুধু পেটে বাঁচলে তো হবে না, মানুষকে তো মানুষের মতো বাঁচতে হবে। ঠিক আছে, তো মানুষের বাঁচার পরিবেশটা চাই। আমি বলবো যে এটা সম্ভব। ঠিক আছে, যদি এই ফেসিবাদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে, এটাই সবচেয়ে বড় পরিষেবা, এটাই সবচেয়ে বড় আহ্বান থাকবে মানুষের কাছে। ইতোমধ্যে মানে এই যে গত 2018 বিধানসভা বললেন, সেখানে যে ত্রিপুরায় যে বিজেপি আইপিপি জোট সরকার গঠন হলো, এরপরে সিপিআইএম দল থেকে অনেকে দেখা গেছে অন্যান্য দলে যেতে, আবার সেখান থেকেও কিছু মানে যোগদান করেছে আপনাদের দলে। সেখানে দলের পার্সেন্টেজটা কীরকম রয়েছে এই মুহূর্তে? দেখুন, আমাদের এখন যদি এটা অভ্যন্তরীণ বিষয়, 4টে জেলার মধ্যে আমাদের কাজ, সাংগঠনিক শক্তি আছে। বাকি জেলাগুলি তো আমাদের যোগাযোগ বা আমাদের সাংগঠনিক কাজকর্ম কিছু আছে, কিন্তু প্রধানত সাংগঠনিক শক্তি আমাদের 4টে জেলার মধ্যে, এবং এটা এডিসি এরিয়ার ভেতরেও আছে, এডিসির বাইরেও আছে। ঠিক আছে, মূলত ধরেন আমাদের যে ধর্মনগর, কৈলাসহর, উদয়পুর, হ্যাঁ, বিলুনিয়া, আমাদের করবুক অঞ্চলে আমাদের কিছু জনভিত্তি আছে। ঠিক আছে, কিন্তু আমরা এখনও কোনো মানে গণরাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হতে পারিনি আমাদের যে শক্তি। ঠিক আছে, আমরা এখনও সাংগঠনিকভাবে দুর্বল। হ্যাঁ, কিন্তু আমাদের 4টে জেলা কমিটি আছে, তার নিচে পার্টি কাঠামোগুলি আছে। হ্যাঁ, এবং আমরা কিছু আন্দোলন, হ্যাঁ, আমাদের শক্তির উপর দাঁড়িয়ে, হ্যাঁ, কৃষকদের, হ্যাঁ, শ্রমিকদের, হ্যাঁ, এটা ঘটনা আপনি সবাইকে জানলে বুঝবেন যে শ্রমিকরা যে কোনো ঘটনায়, শ্রমিকদের যে কোনো প্রশ্নে আমরা কিন্তু সবার সামনে থাকি। হ্যাঁ, কৃষকদের আন্দোলনেও আমরা আছি। তো কাজে আমরা একটা মানে পরিচিত শক্তি। হ্যাঁ, গরিব মেহনতি মানুষের, হ্যাঁ, সাধারণ জনগণের যে কোনো অন্যায় বঞ্চনা, হ্যাঁ, তার উপরে দমন পীড়ন, এসবের বিরুদ্ধে সিপিআইএমএল কিন্তু সামনের সারিতে আছে। এবং এই ফেসিবাদের যে দমন পীড়নের বিরুদ্ধেও, ঠিক আছে, আমরাই উদয়পুরে প্রথম মিছিল করেছি ফেসিবাদ ক্ষমতায় আসার পর 5ই মে, কার্ল মার্ক্সের জন্মদিন। এবং তারপরেও লাগাতার যতগুলি আন্দোলন হয়েছে, সমস্ত আন্দোলনে আমরা সামনে থেকেছি। হ্যাঁ, এবং আমরা এই লড়াইয়ে আছি। ত্রিপুরা রাজ্যে এখন দেখা যাচ্ছে তৃণমূল শক্তি একটা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা চলছে, বা বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে। আবার যেমন বিরোধী দল রয়েছে কংগ্রেস, অন্যান্য দলও রয়েছে। সেখানে কিভাবে মানে আপনারা কাজটা করছেন, বা ওই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা, যেখানে তো আরও বিরোধী দল রয়েছে? দেখুন, এটা তো ঘটনা যে পশ্চিমবঙ্গে, হ্যাঁ, বিজেপিকে যে বিরাট মাত্রায় তৃণমূল পরাস্ত করেছে গত বিধানসভা নির্বাচনে,
এরপরেই কিন্তু তৃণমূল একটা মুখ হয়ে উঠেছে বিজেপি বিরোধী, হ্যাঁ, সারা দেশেই। এটা তো অনস্বীকার্য। হ্যাঁ, বিরাটভাবে পরাস্ত করেছে, সমস্ত শক্তি ঝাঁপিয়ে পড়েছিল, রাষ্ট্রীয় শক্তি পশ্চিমবঙ্গকে দখল করার জন্য। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ রুখে দিয়েছে এবং সেটার নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি। যেটা স্বীকার করতে হবে, আমরা এটা স্বীকার করেছি। এবং আমরা নো ভোট টু বিজেপি, আমরা একটা বিরাট ক্যাম্পেইন করেছি পশ্চিমবঙ্গে। আমাদের শক্তি কম হলো, ঠিক আছে। তা আমরা মনে করি হ্যাঁ, ত্রিপুরা রাজ্যেও ঠিক আছে, ওরা তৃণমূল এখানে সংগঠন করছে, কাজকর্ম করছে, ওদের ছিল না কিছু, সবটাই চলে গেছিলো বিজেপিতে, ঠিক আছে, গত বিধানসভার আগে। হ্যাঁ, তো এখন তারা নতুনভাবে, হ্যাঁ, বিজেপির বিরুদ্ধে তারা এখানে নেমেছে, কাজকর্ম করছে। তা আমরা বলছি এটা ভালো কথা, তো এটা তো ত্রিপুরার জন্য ভালো কাজ, ভালো মঙ্গলজনক। এবং এই শক্তিটা বাড়লে ফেসিবাদের বিরুদ্ধে লড়াইটা বাড়বে, ঠিক আছে। এতে তো বামপন্থীদের কোনো ক্ষতি নেই, আমরা মনে করি এতে বামপন্থী আন্দোলনেরও কোনো ক্ষতি নেই, বরং গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হবে, ঠিক আছে। কাজে তৃণমূলের শক্তিটা বাড়লে, হ্যাঁ, আমরা বামপন্থীরা আমরা মনে করি যে ফেসিবাদ বিরোধী আন্দোলনটা শক্তিশালী হবে ত্রিপুরা রাজ্যে। এই অভিমুখই তারা বজায় রাখবেন। যদি এই অভিমুখ বজায় রাখতে পারেন, তাহলে ত্রিপুরার মানুষকে মুক্তি করার জন্য বামপন্থীদের সহযোগিতা তৃণমূল হতেই পারে, হতেই পারে। কাজে এখানে মানে এটা ভালো, মানে ত্রিপুরার আগামী দিনের ভবিষ্যতের জন্য ভালো। আমি বলবো যে ফেসিবাদের বিরুদ্ধে যত শক্তিশালী হবে ত্রিপুরার মাটিতে, এবং সেটা যদি মথাও যদি ঘোষণা করে যে আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়তে চাই, আমি মনে করি তাইলে নিশ্চয়ই মথাও ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন এটা শক্তি হবে। কিন্তু যদি এই পরিস্থিতিতে যদি ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অভিমুখ না করতেন পারে, না করা হয়, তাহলে ইতিহাসের কাছে কিন্তু আপনি কিন্তু প্রমাণিত থাকবেন যে আপনি কার সহযোগী হয়েছেন, ঠিক আছে। কাজে বামপন্থীদের এই কলঙ্ক নেই, বামপন্থীরা এখানে কোনো ভাবনা নেই, বামপন্থীরা বরাবর ফেসিবাদের বিরুদ্ধে, এটা পৃথিবীব্যাপী সত্য, ঠিক আছে। তো কাজেই অন্য শক্তিগুলি যারা, আমরা বলবো যে হ্যাঁ, আপনারা আসুন, কাজ করুন, হ্যাঁ, এই রাজ্যের মানুষকে বাঁচানোর জন্য, হ্যাঁ, দেশকে মুক্ত করার জন্য আজকে এই শক্তি জাগ্রত হওয়া জরুরি, গণতান্ত্রিক শক্তি জাগ্রত হওয়া জরুরি, ফেসিবাদ বিরোধী শক্তি শক্তিশালী হওয়া জরুরি। এই প্রেক্ষাপটই আমরা দেখছি, আমরা অন্য প্রেক্ষাপটে দেখছি না। অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের মধ্যে ছিলেন কিছুক্ষণ যেটা বক্তব্য রাখছেন সিপিআইএমএল যে বাম পরিষদীয় দল, সেই দলের রাজ্য সম্পাদক শ্রী পার্থ কর্মকার মহোদয়। আপনারা তো শুনেছিলেন যে ত্রিপুরার যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে আগামীর যে বিধানসভা যে নির্বাচন, তাকে কেন্দ্র করে কিভাবে টার্গেট করে দলের কাজকর্ম এবং যে ত্রিপুরার পরিবেশ রাজনীতি, সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আপনারা দেখতে থাকুন ফ্যান্টাসি টিভি, আরও বেশি দেখুন, এবং আমাদের এই পেজটা আমাদের পক্ষ থেকে থাকবে যে আগামীতে যেই আরও কিছু ইন্টারভিউ নেওয়া হবে এবং সেটা রাজনীতির পরিবেশে কতটা প্রভাব পড়ে সেটা আপনারাই সময়ে বলবেন। নমস্কার।